ধন্যবাদ রাকিব এবং ধন্যবাদ একাত্তরকে। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি বাংলাদেশের উন্নয়নটা দেখি বিগত 15-20 বছরে, সেখানে কিন্তু একটা বড় বিষয় লক্ষ্য করি রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতি নির্ধারকদের একটা লম্বা জার্নি। তখন যেটা হয়, একটা বড় পরিকল্পনা কখনোই এটা ছোট বা সংক্ষিপ্ত সময়ে শেষ হয় না। বিগত 2 বছরে আমরা বেসিসকে নিয়ে যেই জায়গাটায় কাজ করার চেষ্টা করেছি, আমরা একটা বাস্তব সিচুয়েশন বোঝার চেষ্টা করেছি। বাস্তবতাটা কি? ইকোনমিতে আমাদের কন্ট্রিবিউশন কিন্তু মাত্র 1% জিডিপিতে। খুব স্বাভাবিকভাবেই আমাদের কথা শোনা হবে কম। কিন্তু সরকার যখন একটা তথ্য প্রযুক্তি বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালের যে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের, তখন থেকে কিন্তু এই শিল্পটার টেক অফ করা শুরু করে এবং আমরা আস্তে আস্তে বড় হওয়া শুরু করি। তো সেই সময়টায় যখন আমাদের কথাগুলো শোনানোর প্রয়োজন, আমাদের কথাগুলোকে আদায় করার প্রয়োজন, তখন আমাদের এক্সিস্টেন্স এবং এই প্রযুক্তি শিল্পের যেই সফলতার গল্পগুলো বলার মাধ্যমে বেসিসের পতাকাটাকে উঁচু করার ছিল আমার অন্যতম প্রধান দায়িত্ব। সেই জায়গাটাতে আমরা খুব ভালোভাবে পৌঁছাতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সে আমরা বসি ওনার সভাপতিত্বে, এবং সেখানে বেসিসকে কিন্তু উনি, যেহেতু আমি একটা সভায় ওনাকে গুরুত্বের সাথে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের যে ডলার সংকট এবং আমাদের যে রপ্তানি আয়, তার 84% যখন একটা খাত থেকে আসে, তার মানে একটা চ্যালেঞ্জ। নতুন খাতকে আসতেই হবে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে আমাদের আইসিটি শিল্প। এই কথাগুলি উনি যখন মনোযোগ সহকারে শোনেন এবং এটাকে অ্যাকসেপ্ট করে নেন, তার ঠিক পরবর্তী সময় বেসিস প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরেকটা কমিটি আছে, জাতীয় রপ্তানি উন্নয়ন কমিটি, সেই কমিটিতে বেসিসকে অন্তর্ভুক্ত করে নেন। এরকম যে কিছু কিছু পাওয়া। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি 2টা বিষয়ে বলার সুযোগ হয়েছে পরবর্তী আরেকটা স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের সভায়। সেটা হচ্ছে আমাদের যে নীতিগত সহায়তা 3টা জায়গায় দরকার। একটা হচ্ছে লোকাল মার্কেটের উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানি বৃদ্ধি, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের একমাত্র র মেটেরিয়াল বা কাঁচামাল এই ইন্ডাস্ট্রির হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদের উন্নয়ন, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেক ট্রেনিং আছে, এটাকে একটু স্ট্রিম লাইনে নিয়ে আসা, প্রপার ইফেক্টিভ কোলাবোরেশন। আমরা খালি শুনেই আসছি মুখে মুখে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, বাট ইফেক্টিভ কোলাবোরেশন দেখি নাই। এই জায়গায় কয়েকটা প্রস্তাবনা আমি ওনাকে দিয়েছি, এবং প্রস্তাবনা উনি, আমার মনে আছে এই মিটিংটা হয় 3রা অগস্ট 2023 সালের, যেটা ঠিক জাতীয় নির্বাচনের আগে আগে, বাট উনি বিষয়গুলোকে গ্রহণ করেছেন। আমি একটা বাজেট বরাদ্দের কথা বলেছি যে আন্তর্জাতিক বাজারে আমাদের ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য আমি ওনাকে অনুরোধ করেছি আমাদের এই ইন্ডাস্ট্রি একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট হওয়া দরকার, ইন্ডাস্ট্রিটা কোথায় ভালো, কোথায় চ্যালেঞ্জ আছে, এবং একই সাথে ডিজিটাল বাংলাদেশের জার্নির একটা প্রপার পারফরমেন্স অ্যাপ্রেজাল করা, যে আমরা এতটুকু ভালো করেছি, আমরা হয়তো এতটুকু ভালো করতে পারতাম, কেন পারলাম না। সেই অনুযায়ী স্মার্ট বাংলাদেশের জার্নিটাকে একটা পরিকল্পনার ভেতরে গোছানো দরকার এবং প্রতি বছর মেজার করা দরকার। তো এই জিনিসগুলো কিন্তু উনি খুব পজিটিভভাবে নোট নিয়েছেন। এখন পরবর্তী সময়ে এই জাতীয় নির্বাচনের পরে উই আর থ্যাঙ্কফুল টু অলমাইটি যে আমাদের বাংলাদেশের জনগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এই সরকারকে আরেকবার ক্ষমতা এনেছেন। তার মানে জার্নিটা কন্টিনিউ করছেন। এখন এটা আদায়ের সময়। তো বেসিস এখন একটা শক্ত অবস্থানে এসেছে, যেটার অবশ্যই অবদান ছিল বিগত নেতৃত্বের এবং গত বছরে আমাদের কার্যক্রমে। এখন আদায় করার জায়গায় এই সময়টা এই কারণে খুব জরুরি, খেয়াল করে দেখেন সময়টা খুব সংবেদনশীল, খুবই সেন্সিটিভ। আমরা ডিজিটাল বাংলাদেশের জার্নি শেষ করেছি, আমরা স্মার্ট বাংলাদেশের জার্নি শুরু করছি। তো স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? আমরা স্মার্ট বাংলাদেশ বলতে বুঝি বাংলাদেশের সকল খাত, একদম আপনাদের মিডিয়া খাত থেকে শুরু করে পোশাক শিল্প, আপনার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিমা, ব্যাংকিং, যেইটাই বলি প্রত্যেককে স্মার্ট হতে হবে। আর সেই স্মার্টনেসটা আসবে হচ্ছে আইসিটির ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। তাহলে এই আইসিটির সবচাইতে গুরুত্ব বেশি হওয়া উচিত, তাই হওয়া উচিত যে সবাইকে আমরা স্মার্ট করব। সেখানে এই লোকাল মার্কেটে একদিকে সরকার নতুন নতুন প্রকল্প নেবে, অন্যদিকে বেসরকারিভাবে অনেক নতুন নতুন
প্রযুক্তির সমন্বয়ে ঘটানো হবে। ঠিক এই সেন্সিটিভ সময়টাতে আমরা দেখতে পাই আমাদের ডলার সংকটে আমাদের রপ্তানি বাড়াতে হবে। তো এই সেন্সিটিভ সময়টাতে আমরা আপনার বিষয়টা যদি আমি ঠিক ওইভাবেও চিন্তা করি যে আমাদের বেসিস সদস্যরা, আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, ওনারা 11 জনের যে বোর্ডটা নির্বাচন করে দিয়েছেন আমাদেরকে, এই বোর্ডটা একটা দারুণ চৌকস বোর্ড। এখানে ইয়াং নেতৃত্ব আছে, এখানে এক্সপিরিয়েন্স লিডারশিপ আছে, এখানে লোকাল মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের সমন্বয় ঘটানো হয়েছে। এদের সবাইকে নিয়ে এই 2 বছর আমাদের জন্য খুব ক্রুশিয়াল। এখন আপনার প্রশ্নে আসি, আমরা সামনে কি করব, কোন দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা 2টা শিল্পের এক্সাম্পল দিই। আপনি দেখেন রেডিমেড গার্মেন্টসের একটা ম্যাজিক পলিসি ছিল, ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডেড ওয়্যারহাউস। ঠিক একইভাবে ঔষধ শিল্পেরও এরকম একটা ম্যাজিক পলিসি ছিল যে একটা পণ্য যদি 3টা কোম্পানি তৈরি করে সেই পণ্যটা আমদানি করা হবে না। আমরা 2041 সাল নাগাদ আমরা বলতে চাই এই শিল্প থেকে বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। তার মানেটা হচ্ছে যেই প্রযুক্তি দেশীয়ভাবে উৎপাদন সক্ষমতা আমরা অর্জন করেছি সেই প্রযুক্তি আর আমদানি করা হবে না। যেই প্রযুক্তিতে আমাদের আমদানি করতে বাধ্য, সেই প্রযুক্তি যখনই আমদানি করতে হবে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাকে যেন একটা দেশীয় প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বকে বাধ্যতামূলক করা হয়। আপনি যদি আমি আপনাকে এক্সাম্পল দিই যে আমরা মেট্রো রেল দেখছি, আমরা পদ্মা সেতু দেখছি, আমরা রূপপুর পারমাণবিক প্রকল্প, এখানে অনেক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এত বড় কাজগুলো কিন্তু আমাদের দেশীয় প্রতিষ্ঠান তৈরি করার সক্ষমতা অর্জন করে নাই। কিন্তু এই প্রকল্পগুলো যদি দেশীয় প্রতিষ্ঠানকে অংশীদারিত্ব বাধ্যতামূলক করা হয়, টেকনোলজি ট্রান্সফার হবে, আমাদের শেখার জায়গাটা তৈরি হবে এবং পরবর্তীতে এই মেনটেনেন্সটা লোকাল কোম্পানিগুলো করতে পারবে, আমরা বৈদেশিক মুদ্রাটাকে সেভ করতে পারবো। সো মূল বিষয়টা আমরা যেখানে আগাতে চাই সেটা হচ্ছে এই তথ্য প্রযুক্তির স্বয়ংসম্পূর্ণতা এবং একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দ্রুত হারে বাড়বে। সেই দ্রুত হারে বাড়ার আমি ব্যক্তিগতভাবে দেখে এখানে যেরকম সম্ভাবনা আছে, এখানে চ্যালেঞ্জও আছে। সো চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে সম্ভাবনার দিকে আগানোর ক্ষেত্রে দ্য অনলি থিং দ্যাট উই অল হ্যাভ টু ডু টুগেদার, একটু পলিসির সাহায্য আর মানব সম্পদের উন্নয়ন। আমাদের খুব শীঘ্রই এআইয়ের সাথে সম্পৃক্ত বা এআইকে মোকাবেলা করার জন্য, এআইকে বরণ করে নেওয়ার জন্য, আমি পজিটিভভাবে বলি বা নেগেটিভভাবে বলি, আমাদের মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নাই। সেই জায়গাটাতে একাডেমি তৈরি হয়নি। বা একটা ছোট উদাহরণ দিয়ে যদি আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলি, আমরা 4-5 মাস আগে আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে জাপানিজ জাইকার সহায়তায়, আমরা জাপানে একাডেমির সাথে কথা বললাম। কি দারুণভাবে জাপানের একাডেমিয়া ভাবে, সেই ভাবনাটা আমি শেয়ার করতে চাই। ইউনিভার্সিটিগুলো রিসার্চ করে ইন্ডাস্ট্রিতে এসে, যেমন জাপানের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তাহলে ওরা ভাবে টয়োটা এবং হোন্ডা আগামী 5 বছর কী পরিকল্পনা করছে, কোন প্রযুক্তির দিকে আগাচ্ছে, আগামী 10 বছর কী পরিকল্পনা করছে, আগামী 10 বছরের জন্য কী ধরনের হিউম্যান রিসোর্স লাগবে, কোন টেকনোলজি জানা লোকটা লাগবে, হ্যাঁ, এবং সেই অনুযায়ী তারা কারিকুলাম তৈরি করছে। বিকজ একাডেমি এইভাবে ভাবে আমার ইকোনমির বিগেস্ট কন্ট্রিবিউটর হচ্ছে ইন্ডাস্ট্রি, তাহলে ওকে আমার হেল্প করতে হবে, সেই বেনিফিট আমি নিজেও পাবো বা দেশ পাবে। ওরা মানুষটা তৈরি করছে এমনভাবে ও জানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জয়েন করবে এবং ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে জয়েন করবে। হ্যাঁ, অমুক শিল্প এই লোকটা চাচ্ছে, সেই শিল্পের জন্য ওরা লোকটা তৈরি করছে। আমাদের দেশে আমরা কি দেখি, আমরা ট্র্যাডিশনালভাবে বিবিএ পড়াচ্ছি, সিএসসি পড়াচ্ছি, পড়িয়ে বাজারে ছেড়ে দিচ্ছি, এবার ওর মতো করে ও চাকরি খুঁজে নিচ্ছে। কিন্তু যে আমার সাথে যোগাযোগ, এআই আসলে আপনার কি লাগবে, আপনি আগামী 5 বছরে $5 বিলিয়ন রপ্তানি করবেন, তাহলে আপনার কোন দক্ষতাটা লাগবে, সেটাকে আমরা তৈরি করে দিচ্ছি, সরাসরি আমার এখানে ইন্ডাস্ট্রিতে জয়েন করে ফেললো। এই যে মানে যোগ্যতা বা সক্ষমতার প্রশ্নের চাইতে বড় প্রশ্নটা হচ্ছে ভাবনা, ইচ্ছাশক্তি, যে আমরা ট্র্যাডিশনাল ভাবনার বাইরে গিয়ে নতুনভাবে কিছু ভাববো। সেই ভাবনাটার জায়গায় যদি আমরা আসতে পারি, তাহলে মানে আমাদেরকে আসলে পিছনে ফিরে তাকানোর তো সুযোগ নাই। এখনকার দুনিয়াটা এমন একটা দুনিয়া, একটা ক্লিকেই দুনিয়ার যে কোনো জায়গায় পৌঁছানো যায়। তো একটা ক্লিকে অনেক কিছু করে ফেলা যায়, চ্যাট জিপিটিকে মুখে বললেও সব কিছু করে দিচ্ছে। এই সময়টাতে আসলে মানে সামগ্রিক
মানে আন্তর্জাতিক বাজার বলি, মানে বৈশ্বিক পরিমণ্ডল বলি, তার সাথে আমাকে আসলে মানে পাশাপাশি থেকে আগাতে হবে। মানে ও করছে তারপরে আমি করব, সে করছে আমি তা করবো, আমি আর আপনি কথা বলছি, এর মধ্যেই হয়তো এআই কিছু নতুন কিছু করে ফেলছে, অথচ আমরা দিনের পর দিন সময় নেই কীভাবে পলিসি করব, দিনের পর দিন সময় নেই নতুনভাবে কী করবো, ততদিনে আমরা অনেক পিছিয়ে পড়ি। এখন সেই সুযোগটা নাই। ইচ্ছা শক্তি থাকলে সবাইকে একসাথেই বসতে হবে, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট, এই 3 স্টেক হোল্ডারকে একসাথে বসে পরিকল্পনা করে মাঠে নেমে যেতে হবে।